আচ্ছা, ২০২৫ সালে আপনার সন্তান কি এবার ক্লাস 9-এ উঠেছে? অর্থাৎ এবছরই বিজ্ঞান বিভাগে আছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনাদের সাথে আমার বয়সের পার্থক্য মনে হয় খুব বেশি না, এবং আমি এটা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি, কারণ আমার নিজের আপন ভাগ্নি এবার ক্লাস 9-এ উঠেছে। তো আমি ওদের জন্য একটা বিশেষ ঘোষণা নিয়ে এসেছি। তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিয়ে নেওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি আরিফ হক। আমি বুয়েটে পড়াশোনা করেছি, ডিপার্টমেন্ট অফ নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ে। আমার এইচএসসি ছিল 2007 সালে এবং আমার এসএসসি পরীক্ষা ছিল 2005 সালে দেওয়া। তো ওদের জন্য আমরা যে প্রোগ্রামটি নিয়ে এসেছি তার নাম আমি দিয়েছি রকেটিয়ার্স, বিকজ আমাদের এখন শুধুমাত্র পৃথিবীতে থাকলে হবে না, পৃথিবীর বাইরেও ভ্রমণ করতে হবে। অনেক ধরনের চিন্তাভাবনা, আমাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা ওদেরকে নিয়ে। সো তার ডিটেইল আমি একটু আপনাদের জন্য নিয়ে আসছি। আজকে আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। আমাদের শিক্ষার্থীদের স্মার্ট লার্নার করে গড়ে তোলা, গভীর ও পরস্পর সম্পর্কযুক্ত জ্ঞানার্জনের উপকারিতা, শুধু শিখলেই হবে না, একটার সাথে একটার কানেকশন বুঝতে হবে, এবং সবশেষে রকেটিয়ার্স নিয়ে আমাদের প্ল্যান কি। তো প্রথমে আমি একটু বলে ফেলি যে বর্তমান বিশ্বের যে পড়াশোনা, সেই পড়াশোনাটাতে আমরা একটা বিশেষ বিষয়ে খুব জোর দেই, সেটা হচ্ছে স্মার্টনেস। অর্থাৎ একটা স্টুডেন্ট শুধু কি রেজাল্ট ভালো, নাকি সে চতুর্দিক থেকে একটু স্মার্ট। আমি যদি একটা প্রশ্ন করি যে স্মার্টনেসের বাংলা কি, বা স্মার্ট বলতে আসলে কি বোঝায়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো বাংলা যেটা হবে, সেই বাংলাটা হচ্ছে চৌকস। তো একটা চৌকস ছাত্র আসলে কেমন হয়? সে চতুর্দিকে চোখ কান খোলা রাখে, সে শুধুমাত্র পড়াশোনাতেই আগ্রহী না, তার পৃথিবীর যে কোনো কিছু নিয়েই আগ্রহ জন্মায়, সে যে কোনো কিছু নিয়ে ভাবতে ভালোবাসে, এবং সমস্ত সমস্যার একটা স্মার্ট সমাধান সম্ভবত সে বের করে। এই জিনিসগুলো কেন দরকার আমি একটু আপনাদেরকে সমস্যাগুলোর কথা ধরে দেই, তাহলে মনে হয় রিলেট করতে পারবেন ভালো করে। একটু খেয়াল করে দেখেন এই সমস্যাগুলো আপনার বাচ্চার মধ্যে আছে কিনা। প্রথম কথা হচ্ছে, একটা স্মার্ট স্টুডেন্টের এই ক্যাপাবিলিটিগুলো থাকতে হয়, সেটা আমরা সবাই জানি। তো আমি একটু আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে সামলে নেওয়া। বিশ্বাস করুন, আশেপাশে ডিজিটাল মিডিয়াতে বা ফেসবুকে যে কোনো জায়গায় আমরা চোখ খুললেই দেখতে পারি বিভিন্ন রকম দুর্ঘটনার খবর। আমাদের মেধাবী ছাত্রছাত্রীরাও অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটিয়ে বসে, অনেক অঘটন ঘটিয়ে বসে। এগুলোর কারণটা কি? ও বিভিন্ন পর্যায়ে জীবনের বিভিন্ন সিচুয়েশনে পড়ে, সেই সিচুয়েশনগুলো হয়তো বা সামলে নিতে পারে না। ও মেধাবী, পড়াশোনার দিক দিয়ে হি ইজ পারফেক্টলি ফাইন অর শি ইজ পারফেক্টলি ফাইন, বাট জীবনের তো আরও অনেক দিক আছে। সেই দিকগুলো সম্পর্কে কি ওকে আসলে ছোটোবেলা থেকে গড়ে তোলা হয়েছিল? ওকে কি সেগুলো সম্পর্কে আগে থেকে জানানো হয়েছিল? আমার মনে হয় না। এবং এই সিমিলার সিচুয়েশনের ভিতর দিয়ে হয়তো বা আপনারাও গেছেন নিজেদের জীবনের কোনো একটা পর্যায়ে। সেখানে ওকে নিজেকে জানতে হবে কিভাবে আমি সামলে নিতে পারবো। ওকে জানতে হয় যে বিভিন্ন সিচুয়েশন নিজের কন্ট্রোলে নাও থাকতে পারে, তার সাথে ম্যাচিং নাও করতে পারে। সেই ক্ষেত্রে ওকে নিজেকে কিভাবে খাপ খাইয়ে নিতে হয়। ওকে আরও জানতে হয় নমনীয় হতে কিভাবে শিখতে হয়। ও চাকরি বাকরি করুক আর ব্যবসা বাণিজ্য করুক, গবেষক হোক আর যাই হোক, জীবনে তো সব সময় সব কিছু ওর পক্ষে থাকবে না। তখন ওকে কিভাবে মানিয়ে চলতে হয়, নমনীয় হতে জানতে হয়, ছোট স্বার্থকে জলাঞ্জলি দিতে হয় বড় স্বার্থের জন্য। অর্থাৎ সোজা কথায় যেটাকে বলে নমনীয় হতে শেখা। সেই শিক্ষাগুলো আমার মনে হয় ওদের স্কুল কলেজে ওদের পড়াশোনার সময়ই হওয়া উচিত। আমরা সেজন্যই কাজ করছি। শুধুমাত্র ওকে পড়াশোনা শেখানোটাই আমাদের দায়িত্ব না, ওকে আরও শেখানো কিভাবে খাপ খাইয়ে মানিয়ে নিতে হয়, সামলে চলতে হয়, সেই সাথে আরও কতগুলো বিষয়। এই বিষয়গুলো নিয়ে মনে হয় আপনারা ইদানিং খুবই চিন্তিত। আপনার বাচ্চা মনে হয় স্থান কাল পাত্র না বুঝেই কথাবার্তা বলে ফেলে মাঝে মধ্যে, আমরা যেটাকে বলি বেফাস কথাবার্তা। তো আমি সবগুলো সমাধান কিভাবে আমাদের এই কোর্সের মাধ্যমে নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো একটু পরেই। আমি জাস্ট সমস্যাগুলো ফাইন্ড আউট করছি, সমস্যাগুলো পয়েন্ট আউট করছি, সো দ্যাট আমাদের কনভারসেশনটা মজার হয়। জীবনের গভীর অর্থ বুঝতে ও খুঁজতে শেখা। একটু ভেবে দেখেন, এখন আমাদের দেশে যে পরিমাণে জনসংখ্যার বিস্ফোরণ, যে পরিমাণে শিক্ষার্থী প্রতি বছর পরীক্ষা দিয়ে পাশ করছে এসএসসি এবং এইচএসসি, বিশ্ববিদ্যালয়ে কি এতগুলো সিট আছে ওর জন্য? দ্য আনসার ইজ নো। তাহলে কি করবে? সবাই তো চান্স পাবে না। তখন যেটা হয়, ওদেরকে জীবনে হতাশ হয়ে যেতে দেখি আমরা। এবং সে হতাশার কারণটা হচ্ছে, ওকে সম্ভবত আমরা পড়াশোনা করানোর সময় বারবার বলে দেইনি লার্ন বিং স্মার্ট। শুধুমাত্র পড়াশোনাটাই জীবনের সব না। আমি চাই আমাদের সমস্ত শিক্ষার্থীর জন্য শেখার এবং বাস্তব জীবনে সেসব জ্ঞান প্রয়োগ করার সুন্দর পরিবেশ থাকুক। কিন্তু বাস্তবতা কি আসলে তা বলে? তা তো বলে না। সেই সাথে আরও একটা বাজে ব্যাপার যেটা মনে হয় ঘটতে যাচ্ছে, সবার জন্য বাজে না, সেটা হচ্ছে বর্তমানে আমাদের যে আশেপাশে এআই দিয়ে পৃথিবী ছেয়ে যাচ্ছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
মেশিন লার্নিংয়ের প্রসেস চলে আসছে আমাদের মধ্যে এখন। অর্থাৎ ইন্টারনেটে যত তথ্য ঘুরে বেড়াচ্ছে, যেটাকে আমরা আইওটি বলি, ইন্টারনেট অফ থিংস, সেখান থেকে মেশিন অটোমেটিক্যালি নিজে নিজে শিখেই কোনো একটা সমস্যার সমাধান বের করে নিয়ে আসছে। তার মানে হচ্ছে আমাদের ভবিষ্যতে সম্ভবত এতজন প্রকৌশলী লাগবে না, আমাদের ভবিষ্যতে সম্ভবত এতজন ডাক্তার লাগবে না। তাহলে এতজন মানুষকে নিয়ে আমরা কি করব? এই জনসংখ্যাকে তো আমার জনশক্তিতে রূপান্তর করতে হবে, সেটার জন্য তো ওকে স্মার্ট হইতে হবে। অর্থাৎ ওই যে মেশিন লার্নিংয়ের যে কোডগুলো লিখছে, সেই কোডগুলোতে ঠিকই মানুষ লিখবে, সেখানে ওকে ততটুকু যোগ্য করে তুলতে হবে যেন মেশিন কন্ট্রোল শিখতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই জিনিসগুলো যদি আমরা মাথায় না রাখি, তাহলে আমার মনে হয় ওর ভবিষ্যতে আমরা যে কোনো দুঃসংবাদ শুনতেই পারি। সো আমাদের কাছেই পড়াতে হবে, এই কোর্স করতে হবে আমি তা বলছি না। আমি সবাইকে বলবো, সমস্ত অভিভাবকদেরকে অনুরোধ করবো, আপনারা আমার চেয়ে অল্প বয়সে বড়, হয়তো বা 5, 7, 10 বছর হবেন খুব গেলে, তো আমার সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদের বাচ্চাদেরকে আমরা জীবনের অর্থ বুঝতে এবং খুঁজতে শেখাই, যেন ও জীবনে শুধুমাত্র পড়াশোনাটাকেই একমাত্র মূল লক্ষ্য না ভাবে। জীবনে শান্তির অনেক সুযোগ আছে, অনেক প্রয়োজনীয়তা আছে, সেই শান্তি তো অনেক কিছুতে খুঁজে পাওয়া যায়, জীবনের যে কোনো অর্থবহ দিককেই বেছে নেওয়া যায়। সো জীবনের অর্থটা যেন খুঁজতে শেখে। সো এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, বাচ্চাদেরকে একটু সেগুলো সম্পর্কে যদি সচেতন করেন তাহলে মনে হয় ভালো হয়। ওকে, সো এসএসসিতে কি শুধুমাত্র এ প্লাস পাইলেই চলবে? কারণ আপনার বাচ্চা যেহেতু ক্লাস 9-এ উঠে গেছে, আপনার চিন্তা এখন সামনে এসএসসি পরীক্ষা নিয়ে, এবং আপনি ওকে জোরদার মোটিভেশন দিয়ে যাচ্ছেন। আমি জানি যে তোমার কিন্তু এসএসসি পরীক্ষাটাই আসল, ক্লাস 8-এ যে জেএসসি দিয়েছো ওটা কিছু না, অমুক তমুক, আমি জানি। বাট এইটা তো আসলে সব কিছু শেষ না, আপনিও জানেন। কারণ এসএসসি পরীক্ষার পরেই ওকে যে জিনিস নিয়ে খুব মনোযোগী হয়ে যেতে হবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এইচএসসি। এবং এইচএসসির পরে তো আরও গুরুত্বপূর্ণ জিনিসে মনোযোগ দিতে হবে, ভর্তি পরীক্ষা। ভেবে দেখেন, আমি কিন্তু যখন আপনাদেরকে আমার পরিচয় দিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছি যে আমি বুয়েটে পড়াশোনা করেছি। আমি কিন্তু বলিনি যে আমি এসএসসিতে এখানে পড়েছি, আমি এত মার্ক পেয়েছি, এইচএসসিতে এখানে পড়েছি, এত মার্ক পেয়েছি। আপনারা নিজেরাও জানেন যে দিস থিংস আর ভেরি লিটল ইন ইম্পর্টেন্স দেন দ্যাট থিং। সো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে কি আমরা বলবো যে ওকে শুধু ভর্তি পরীক্ষার কথাই বলতে, এসএসসি আর এইচএসসি এই দুটার একেবারেই গুরুত্ব নাই? নো, নট লাইক দ্যাট। তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা যেটা হবে, ওকে বোঝাতে হবে তোমার মূল লক্ষ্য, জীবনের মূল পরীক্ষা আসলে অনেক সামনে, অনেক দূরে আছে, আসল জিনিস অনেক দূরে। সেইটাতে পৌঁছার জন্য এই দুইটা বিশাল বড় দুইটা স্টেপ যদি তোমার এখানে ভালো না হয়, তাহলে সম্ভবত দ্যাটস ভেরি হাই চান্স তুমি এখানে ভালো করবা না। যদি এখানে ভালো না হয় তাহলে তো এটার সম্ভাবনাই নাই। তাহলে ওকে আমার মনে হয় রাস্তাটা দেখানো উচিত এইভাবে, এবং তারও সাথে ওকে জানিয়ে দেওয়া উচিত এই ভর্তি পরীক্ষার পরে আর একটা দুনিয়া আছে, সেই দুনিয়া বাবা আরও অনেক বেশি বড়, ওইটা আরও বেশি গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় ওকে সবসময় এভাবে জীবনের লক্ষ্যটাকে একটু দূরে নির্দেশ করাটা দরকার। ওর জীবনের লক্ষ্যটা যেন অনেক বড় হয়, ওর জীবনের লক্ষ্য যেন শুধুমাত্র এসএসসি বা এইচএসসিতে আটকে না যায়। কারণ আপনারা নিজেরাই দেখবেন এসএসসি পরীক্ষার পরেই এই কলেজগুলোতে পড়ানোর জন্য আপনারা পাগল হয়ে যাবেন। বিকজ আপনারাও জানেন যে সৎসঙ্গে স্বর্গবাস, তাই না? তো তাহলে কি হচ্ছে, এই কলেজগুলো থেকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, এছাড়া আরও অনেক কলেজ আছে, আমি জাস্ট কয়েকটা ছবি নিয়ে আসছি, যে এই কলেজগুলোতে পড়ে যারা এইচএসসি পাস করছে তাদের অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে পজিশন হচ্ছে, মোস্টলি এর বাইরেও হচ্ছে ডেফিনেটলি। তো তাহলে আপনারা পাগল যে হয়ে যাবেন যে এইখানে পড়ো, এটাতে পড়ার জন্য তো বোঝা যাচ্ছে যে আসলে এইটাই জীবনের শেষ না, এরপরে তো আরও বড় দৌড় আছে ইউনিভার্সিটিতে। সো সবসময় ওকে একটু বড় আশা দেখানো, এবং সাথে সাথে ওকে কিন্তু এটাও বোঝানো যে এখানে কোথাও চান্স, এইগুলোর কোনোটাতে চান্স না পাইলে যে তোমার জীবন শেষ তা তো না। ইউ উইল অলওয়েজ হ্যাভ অ্যান অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ ইন লাইফ। সো যত ভালো হয় তত ভালো হবে যদি তুমি আগে থেকে একটু ভালো পারফরমেন্সে থাকো। তোমাকে মনে রাখতে হবে যে ওস্তাদ কেউ এক রাতে হয় না। ওই যে বলে না ওস্তাদের মার শেষ রাতে না কি জানি, তো ওস্তাদ আসলে এক রাতে হয় না। ও ছোটোবেলা থেকে সিনসিয়ার ছিল, ওই সিনসিয়ারিটির ফসল হিসাবে ও জীবনে কোনো একটা সময় একটা বড় অর্জন করে ফেলে। যেমন আমি নিজে, আমার নিজের এসএসসিতে এইচএসসিতে এ প্লাস ছিল না, বাট আমি ভেঙে পড়িনি। কারণ আমাকে ছোটোবেলা থেকে হয়তো আমার গুরুজনেরা, আমার প্যারেন্টস আমাকে এগুলো শিখিয়েছে যে ভাই বাবা, জীবনের লক্ষ্য অনেক বড় হয়, সেই লক্ষ্যে মাঝে মধ্যে মানুষ হোঁচট খায়। তো সেই হোঁচট খাওয়ার মানে এই না যে তুমি তোমার গন্তব্যে যাওয়ার জন্য যে সাহসটা ছিল, যে প্রয়োজনীয়তাটা ছিল লেগে থাকার, সেটা তুমি বাদ দিয়ে দেবে। সো আমাকে ওটা শিখিয়েছিল বলেই হয়তো বা আমি একইভাবে স্টুডেন্টদেরকে শিখাই এখন, এবং আলহামদুলিল্লাহ দেখা যায় যেটা যে ওরা লেগে থাকে, ওরা অবিচলভাবে লেগে থাকে এবং মনোবল হারায় না। যদি কখনো একবার পিছলে পড়েও
ও চেষ্টা করে পরের বার যেন আরও বেশি ভালো হয়। এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই জিনিসটাই শিখাবেন যেন ও লেগে থাকা শেখে, কারণ সৎভাবে লেগে থাকার আসলেই কোনো বিকল্প নেই, সততার আসলেই কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে ও আজকে একটা অন্যায়ভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেললো। অন্যায়ভাবে ভালো রেজাল্ট করার মানে কি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার বাচ্চা আসলে অতখানি স্মার্ট হয় নাই মানে কি, মানে ওর বিজ্ঞান সম্পর্কে যতখানি গভীরে অনুধাবনের দরকার ছিল ও আসলে ওইটা বোঝে নাই, না বুঝেই কোনো একটা ভাবে ও সাজেশন ফলো করে বা কোনো একভাবে না ও ভালো রেজাল্ট করে ফেলছে। আপনার কি মনে হয়, আপনি একজন অভিভাবক, এখন একটু ভেবে দেখেন, আপনার কি মনে হয় যে আসলে এটা ভালো হয়েছে? এটা মারাত্মক অন্যায় হয়েছে, শুধু ওর নিজের প্রতি না, এটা সমাজের, দেশের, রাষ্ট্রের সমস্ত কিছুর প্রতি। বিকজ ও এই ভালো রেজাল্ট করা দিয়ে ধরা গেল কোনো একদিন আমাদের সমাজের কোনো একটা গুরুত্বপূর্ণ পদে ও বসেছে, সেই দিন ওর কাছে সার্ভিস নিতে আপনি আমি অনেকেই যাব, সেই দিন কি আসলে প্রপার সার্ভিসটা দিতে পারবে? দ্য আনসার ইজ নো, পারবে না। সো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার বাচ্চা সবসময় ভালো রেজাল্টের দিকে আপনারা ধাবিত না করে আপনি ওদেরকে ওকে ধাবিত করেন তুমি কি ভালো করে আসলে বোঝো, তুমি কি ফিল করো, তুমি কি এটা বাস্তব জীবনে কোথাও কাজে লাগাতে পারবে। যেমন আমি ক্লাসে কয়েকদিন আগেও এইচএসসির একটা ক্লাসে সক্রিয় শক্তি বলে একটা ব্যাপার পড়াচ্ছিলাম, সেখানে যে জীবনের কত বড় একটা শিক্ষা মানে জড়িত আছে চিন্তার বাইরে। তারপরে ওই রাসায়নিক গতিবিদ্যার একটা ক্লাস আমি দেখাচ্ছিলাম যে কিভাবে একাধিক ধাপে যে বিক্রিয়াগুলো ঘটে তাদের মধ্যে সবচেয়ে ধীর গতির যে বিক্রিয়াটা, ওদিকে যদি মনোযোগ দেওয়া যায় তাহলে ওভারঅল প্রসেস ফাস্ট হয়ে যায়। একটু ভেবে দেখেন, আমি অভিভাবক যারা আছেন তাদেরকে একটু বুঝাই। ধরেন আপনার কোনো একটা কিছু রান্না করতে হবে, তার 3-4টা স্টেপ, যে প্রথমে পেঁয়াজ মরিচ ভাজতে হবে, আমি জানি না, আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিন। পেঁয়াজ মরিচ ভাজতে হবে, তারপরে হচ্ছে চাল ডাল সিদ্ধ করতে হবে, তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে কিছু একটা এরকম স্টেপ বাই স্টেপ করতে হবে। এই যে মাল্টিপল স্টেপের কাজ, তার মধ্যে যে কাজটায় সময় সবচেয়ে বেশি লাগে, ধরেন চাল ডাল সিদ্ধ হওয়াটা বেশি সময় লাগে, ওইটা যদি কোনোভাবে ফাস্ট করা যায় তাহলে ওভারঅল কিন্তু কাজ ফাস্ট হয়ে যাচ্ছে। কারণ সবচেয়ে স্লোয়েস্ট স্টেপ যেটা, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট অন দ্যাট থিং। তো এই কনসেপ্টটাই ও যেদিন সিভিল ইঞ্জিনিয়ার হবে, রোড ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করবে, একই কনসেপ্ট। একটা রাস্তায় গাড়ি চলছে, বাস চলছে, সাইকেল চলছে, রিক্সা চলছে, এদের মধ্যে সবচেয়ে কম গতির ধরে নেওয়া গেল রিক্সা। তো এই রাস্তাটার যদি ওভারঅল স্পিডও বাড়াইতে চায়, ও যদি বাসের গতি বাড়ানোর চেষ্টা করে, প্রাইভেট কারের গতি বাড়ানোর চেষ্টা করে, কোনো লাভ নেই। এই রাস্তা ধীরে ধীরেই চলবে, কারণ ওই একটা রিক্সা সামনে পড়ে গেছে, ওটা যতক্ষণ না সাইডে যাচ্ছে ততক্ষণ আর গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না। তো ওই যে সেই রাসায়নিক গতিবিদ্যা শেখা কনসেপ্টটা কিন্তু ওর এখানে কাজে লাগছে। সো এইটাকে আমরা বলি পরস্পর আন্তঃসম্পর্কযুক্ত জ্ঞান অর্জন। অর্থাৎ ও রসায়নে একটা জ্ঞান শিখেছে, সেটা যেন পদার্থবিজ্ঞানে কাজে লাগাতে পারে, ও যেন গণিতে কাজে লাগাইতে পারে, ও যেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, ইলেকট্রিক, মানে হোয়াট এভার হি ডাজ ইন লাইফ, ওর যেন একটা জায়গায় শেখা একটা জ্ঞান, সেটা যেন বাস্তব জীবনের অন্য যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারে, নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা সমাধানের যেন কাজে লাগাইতে পারে। সো এইটার জন্য যেটা লাগে, ও যদি শুধুমাত্র রেজাল্ট নির্ভর পড়াশোনা করে, রেজাল্ট ভালো হবে কি করলে, এই ইঁদুর দৌড়ে, এই বিস্কুট দৌড়ে যতদিনও থাকবে, বিশ্বাস করেন ও জীবনে কোনো না কোনো জায়গায় ধরা খাবে, পিছলে যাবে এবং ওখান থেকে আর উঠতে পারবে না। কিন্তু যে ছাত্রের লক্ষ্য অনেক বড়, সে চিন্তা করে রেজাল্টটাই সব না, রেজাল্ট ইজ এ লজিক্যাল আউটকাম, ইট কামস, আজকে না আসলেও কালকে আসবে, এই পরীক্ষায় না আসলেও ওই পরীক্ষায় আসবে। যে এভাবে চিন্তা করে, আপনি একটু ভেবে দেখেন, তাকে আসলেই হার মানানো যায় না, সে দমে যায় না। সে কোনো একটা পরীক্ষায় খারাপ করার পরে সে যে হতাশায়, ডিপ্রেশনে ভুগে যে ঔষধ খাইতে বসতেছে বা 1 মাস নষ্ট করে ফেলতেছে, নট লাইক দ্যাট, বরং সেই মানুষটা জীবনটাকে উপভোগ করতেছে। আচ্ছা রেজাল্টটা খারাপ হয়ে গেছে, পরেরটা ইনশাল্লাহ ভালো হবে, মানে ও সব কিছু পজিটিভলি নেয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং দ্যাট উই নিড ইন আওয়ার স্টুডেন্টস, পজিটিভিটি। যে আমি তো মানুষ, আমি তো ভুল করব, আমি তো পিছলে যাব, কিন্তু আমি আবার উঠে পড়ব। ওকে, সো এই যে আমি এটা নিয়ে কথা বলে ফেলেছি যে আন্তঃসম্পর্কযুক্ত জ্ঞানার্জনের উপকারিতা কী। এরপরে আসেন আমি সহজ কথায় চলে আসি। আপনারা যারা এতক্ষণে বুঝেছেন আমি কি বলছি, যে আমাদের যে রকেটিয়ার্স কোর্স, সেই কোর্সে আমাদের প্ল্যান কি, ওদেরকে নিয়ে আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হয়, সেই ক্লাসগুলো কিন্তু ইউজুয়াল যে অনলাইন প্ল্যাটফর্মগুলো, তাদের ক্লাসগুলো হয় বিভিন্ন অ্যাপে অথবা ফেসবুক লাইভের মাধ্যমে। আমাদের ক্লাসগুলো কিন্তু তা হয় না, আমাদের ক্লাসগুলো হয় জুম অ্যাপের মাধ্যমে। অর্থাৎ সরাসরি স্টুডেন্ট তার প্রয়োজনের সময়, আমার কথা বলার মাঝখানেই যে কোনো সময় ওর মাইকটা অন করে কথা বলতে পারবে। ও আমার কথায় মধ্যে প্রশ্ন করবে, ও আমার কথার মধ্যে কোনো হাসির উপাদান পাইলে ও হাসি দিয়ে আমাকে শোনাবে, যেন আমি বুঝতে পারি যে আসলে ফিল করতেছে ব্যাপারটা। ও যদি মেনে নিতে না পারে, ও আমাকে অপোজ করবে যে না আমি তো এটা মানছি না, এটা আপনি কি বলছেন, এটা তো হচ্ছে না, এটা তো লজিক্যালি এরকম হওয়ার কথা না। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইউ কল লার্নিং অ্যাকচুয়ালি।
যে ইন্টারঅ্যাক্টিভ লার্নিং মানে তো শুধু আমি বলে যাবো ও শুনবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা তো উভমুখী হওয়া উচিত। ওর মতামতেরও তো গ্রাহ্য করতে হবে আমাকে, নইলে তো ও আমাকে পাত্তা দিবে না। এই যে একমুখী শেখার যে ধ্যান ধারণা আমাদের ছোটবেলায় ছিল, ওই ধ্যান ধারণায় তো এখন আর পৃথিবী চলে না, আমরা সবাই জানি আর কি। সো আমাদের এখানে ও পড়তে গেলে যেটা পাবে সেটা হচ্ছে 1-to-1 কমিউনিকেশন। সরাসরি ওর সাথে আমার আলোচনা, এমনকি মাঝে মধ্যে ওরা নিজেরা সহপাঠীরা আলোচনা করে যে এই অঙ্ক তো এইভাবে করা যাবে না, বা ওইটা তো এরকম হবে না, এরকম হবে। এই যে আলোচনাটা, এই আলোচনার মাধ্যমে ও শুধু আমার কাছ থেকে শেখে না, ও আসলে বহুমুখী শিখন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। অর্থাৎ ওর সহপাঠীদের উত্তর থেকেও কিন্তু ও শিখতে পারে। কোনো একটা প্রশ্ন করলাম, কেউ একজন উত্তর দিতে পারলো, বাকিরা ভাবছিল তখন ওই যে উত্তরটা দিয়েছে তার কাছ থেকে কিন্তু শিখে ফেলা যায়। আচ্ছা 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 বুঝছি, ফেলুদার ব্যাখ্যার আগেই আমি বুঝে গেছি যে আচ্ছা ঘটনাটা কি। ওকে জাস্ট একটু ইঙ্গিত দিল। এই যে চিন্তায় সহযোগিতাটা করলো ওর সহপাঠী, এটা আমরা করতে পারি জুম অ্যাপের মাধ্যমে সরাসরি। ওর ভয়েস যেহেতু আমরা পাচ্ছি, এবং এইটার আরও অনেক বড় একটা সুবিধা যেটা, সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে, আপনারা হয়তো বা জানেন না, যেহেতু অনলাইনে শিখতে হচ্ছে, স্টুডেন্টদের হাতে আপনাদের মোবাইল ফোন তুলে দিতেই হচ্ছে। এবং আমরা খুব রিসেন্টলিও কতগুলো ঘটনা দেখেছি যে বাচ্চাদের হাতে মোবাইল ফোন যাওয়ার ফলে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, এবং কিভাবে স্টুডেন্টরা আসলে এগুলোর অপব্যবহার করছে। কারণ ওরা বাচ্চা মানুষ, ওরা বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, কী করা উচিত কী করা উচিত না। সো সেইখানে যেটা হয়, অন্যান্য জায়গায় ক্লাস করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে ও যেহেতু ফেসবুকে বা বিভিন্ন অ্যাপে ক্লাস করছে, ওইখানে ওকে চ্যাটিং করতে হয়, ওকে লিখে লিখে কমেন্ট করতে হয় যে এটা বুঝি নাই, বা এটা বুঝতে পারছি, বা এটা এরকম হলে কী হইতো, ওইরকম কেন হলো না, বা এইভাবে কেন লিখলেন ওভাবে কেন লিখলেন না, বা এইটা পরীক্ষা আসলে আমি কী উত্তর দিব। এই ব্যাপারগুলো, অর্থাৎ ওর কমিউনিকেশনের মিডিয়াম হচ্ছে টাইপিং। ক্লাসের মাঝখানে যখন ও টাইপিং করতে বসে, তখন ডেফিনেটলি ওর ক্লাসে মনোযোগটা থাকে না, কারণ টিচার তোর জন্য দাঁড়িয়ে থাকে না, বা সময় নষ্ট হয় এতে। সেই সাথে আরও একটা বাজে ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে, আপনার স্টুডেন্ট অনিয়ন্ত্রিত কথা বলা শেখে। বাচ্চা মানুষ, আমি জানি তো, আমার ভাগ্নির চেহারা তো আমার মনে পড়তেছে কত ছোট। ওরা যখন হাতে এই ডিভাইসটা পায়, ইট বিকামস সামথিং রিয়েলি ভেরি উইয়ার্ড ইন দেম। হঠাৎ করে তারা অনেক বেশি স্বাধীনতা পেয়ে গেছে। তখন যেটা হয়, ক্লাসে প্রচুর ফাউল টক হয়, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা হয়। সেই অপ্রয়োজনীয় কথাগুলো যেন না হতে পারে, সেজন্য আমাদের জুমে ক্লাস নেওয়ার ব্যবস্থা। কারণ এখানে তোমার মতামত প্রকাশের একমাত্র মাধ্যম কিন্তু কথা বলা। ইউ ক্যানট টাইপ, চ্যাটিং অফ। তখন তোমার যদি কথা বলতেই হয়, হোয়াট এভার ইউ আর সেইং, হোল ক্লাস ইজ লিসনিং টু ইউ। ওই যে অফলাইন ক্লাসে যেটা হয়, ওই কর্নারে বসে একজন কথা বলছে, এটা ওর বন্ধু বা বান্ধবী শুধু শুনছে, আর তো কেউ শুনছে না, ফিস করে কথা বললাম, ক্লাসে মনোযোগ নেই। আমাদের এখানে এটা সুযোগ নেই। ও যদি ক্লাসে উপস্থিত থাকে, তাহলে ওকে অবশ্যই যদি কথা বলতে হয় সেটা টিচারের সাথে বলতে হবে, বা যার সাথেই বলো, এটা সবাই শুনতে পারবে। সো দ্যাটস দ্য অ্যামেজিং পার্ট। আমার কাছে মনে হয় যে ক্লাসে সমস্ত জঞ্জাল আবর্জনা ফেলে দিয়ে গোটা সময়টাই 100% ইফেক্টিভ করে তোলার একমাত্র উপায় হচ্ছে জুমের মাধ্যমে ওদেরকে ক্লাস নেওয়া, যেন ওর সমস্ত কথায় আমি গুরুত্ব দেই, এবং ওর কথায় যেন বাকিরাও গুরুত্ব দেয়। এবং টাইপিংয়ের মাধ্যমে ক্লাস করলে আরেকটা যে সমস্যা হয়, ওর অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যেগুলো হয়তো বা টিচাররা ইগনোর করেন, বা আমি নিজে হইলে হয়তো বা করতাম যে এইটা দরকার নেই, বা ওই প্রশ্নের উত্তর আমি নিজেই জানি না, ঠিক আছে, তখন ওটাকে ইগনোর করে চলে যাওয়া হয়। কিন্তু যেহেতু আমাদের জুমে ক্লাস হচ্ছে, সুতরাং ওর ওই প্রশ্ন ইগনোর করার কোনো সুযোগ নেই। ও যদি প্রশ্ন করে, আমাকে হয় স্বীকার করে নিতে হবে যে আমি এটার উত্তর জানি না, অথবা বলে দিতে হবে যে ভাই এটা পরে বলবো। কিন্তু ওর প্রশ্ন ইগনোর করার কোনো উপায় নাই। সো দ্যাটস দ্য মোস্ট অ্যামেজিং পার্ট। আমার কাছে মনে হয় যে আমাদের ক্লাসের এফিসিয়েন্সি একদম 100% করে ফেলা যায়। তবে এই ক্ষেত্রে আপনারও সহযোগিতা প্রয়োজন। আপনি যে শুধু কোর্সে ভর্তি করে দিয়ে চলে যাবেন, ব্যাপারটা এরকম হলে তো হবে না। আপনাকে মেকশিওর করতে হবে, আপনাকে এটা এনশিওর করতে হবে যে ও যেন আমাদের ক্লাসগুলো রুটিন মাফিক করতে থাকে। যদিও ক্লাস না করে, তাহলে তো আমি ওকে কিছু করতে পারবো না। আমি তো ওকে বাসায় যেয়ে ডেকে নিয়ে আসতে পারবো না, বাবা ক্লাসটা করতে বসো। ওকে, সো আমি যদি এখন বলি যে ওদের সায়েন্সে সবচেয়ে বেশি চাপে থাকবে যে বিষয়গুলো নিয়ে, আমার মনে হয় সেই বিষয়গুলো এখানে লেখা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি। এবং ওদের কাছে জিজ্ঞাসা করলেও দেখা যাবে সবচেয়ে বেশি গ্যাঞ্জামে মনে হয় এই জায়গাটাতে পড়ে। সো আপাতত আমরা শুধুমাত্র কেমিস্ট্রি দিয়ে শুরু করছি। পরবর্তীতে যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন মনে করি, তাহলে অন্যান্য সাবজেক্টগুলো আমরা নিয়ে আসবো। সেটা আপনাদের প্রয়োজনীয়তার সাপেক্ষে স্টুডেন্টদের সাথে কথা বলে বোঝা হবে। বাট যেখানে সবচেয়ে বেশি গ্যাঞ্জাম থাকে, আমরা সেটা দিয়ে শুরু করছি, কেমিস্ট্রি। ওকে, সো এবার আর একটু ডিটেলে যাওয়া যাক যে আমাদের কোর্সের কলেবর কীরকম, কী দিয়ে কী করবো। সো আমরা প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস নিব, এবং আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে শুক্র এবং শনিবার, ফ্রাইডে স্যাটারডে। হোপফুলি এই 2 দিন ওর স্কুল বন্ধ থাকবে, সো ওর জন্য একটু চাপ কম হবে।
প্রতিটা ক্লাসের দৈর্ঘ্য মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট, কখনো 1.5 ঘন্টাও হয়ে যেতে পারে। ইট অল ডিপেন্ডস আপন স্টুডেন্টস নেসেসিটি। মাঝে মধ্যে এমন হয় যে ক্লাসের মধ্যে কোনো একটা টপিক নিয়ে কথা বলা শুরু করছি, ওটা হয়তো বা ওদের আরও প্রশ্নের বিপরীতে আমার আরও কথা বলতে বলতে একটু লম্বা হয়ে গেছে। ইট অল ডিপেন্ডস আপন স্টুডেন্টস, যে ওরা কীভাবে নিতে পারছে আর কি। তবে মোস্টলি এটা 1 ঘন্টা 15 মিনিট, কারণ বাচ্চাদের জন্য এর চেয়ে বেশি দরকার নেই, মনোযোগও থাকবে না তখন। সম্পূর্ণ কোর্সের সময়কাল, এটা আমাদের কোর্স শুরু হচ্ছে ফেব্রুয়ারি 2025-এ, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি থেকে। আর ক্লাসটা শেষ হবে হচ্ছে, আমাদের কোর্স শেষ হবে জুলাই 2026-এ। এবং ওদেরকে আমরা পড়াবো কি? ওদেরকে আমরা পড়াবো হচ্ছে সম্পূর্ণ বই, অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর কমপ্লিট ক্লাস 9 অ্যান্ড 10। অর্থাৎ এই কোর্সে ভর্তি হলে ওর এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আর কোনো ঝামেলা নেই বলা যায় ইনশাল্লাহ। এবং সেখানে আরও কিছু জিনিস বলে দিই। এই যে মূল ক্লাস শুরু তো আমাদের 14ই ফেব্রুয়ারিতে, ওদেরকে শুধুমাত্র আমরা পড়াবো যে একাডেমিক পড়ার জন্য তা না, ওকে আসলে আমরা এসএসসি পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুত করতে থাকবো। কারণ আমাদের ক্লাসে প্রচুর পরিমাণে এসএসসিতে বা ওর স্কুলে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো স্যাম্পল আমরা দেখাবো। তবে আমি আবারও বলছি যে পরীক্ষায় ভালো করার জন্যই যে পড়াচ্ছি ব্যাপারটা আসলে এরকম না, ওকে আসলে অনেক দূরের স্বপ্ন দেখাতে হবে। ওকে, সো কোর্স ম্যাটেরিয়াল কী কী পাবে, যে এই কোর্সে ভর্তি হলাম আমরা কী কী পাচ্ছি? 1 নম্বর যেটা পাবে সেটা হচ্ছে ক্লাস রেকর্ড। এমন হতেই পারে যে ও ক্লাস করেছে 3 মাস পরে একটা পরীক্ষা, 4 মাস পরে একটা পরীক্ষা, ওনা অনেক কিছু ভুলে গেছে। তখন যেটা হবে, ও আবার রেকর্ডগুলো দেখে নিতে পারবে, ওর ফুল অ্যাক্সেস থাকবে এসএসসি পরীক্ষা পর্যন্ত, সো কোনো সমস্যা নেই। 2 নাম্বার যেটা পাবে সেটা হচ্ছে আমাদের ক্লাসের যে অ্যানোটেটেড পিডিএফ, অর্থাৎ ক্লাসের মধ্যে আমি যে দাগাদাগি করা জিনিস, যে স্লাইডটা আমি লিখবো সেই স্লাইডটা ধরে দিয়ে দেওয়া হবে। এটা ওকে নিজের ক্লাস নোট তোলার জন্য অনেক বেশি হেল্প করবে। এবং আমরা যে শুধু দিয়ে দিচ্ছি বলে তাই শেষ না, ওকে নিজেকেও বলা হবে, আমরা রেগুলার চেক করি যে ও ক্লাস করার পরে জিনিসগুলো ও নিজের হাতে নোট করছে কিনা, কারণ নিজের হাতে নোট না করলে ওকে 1000টা বইপত্র কিনে দিয়েও কোনো লাভ হবে না। 3 নাম্বার জিনিস যেটা পাবে সেটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন্স, অর্থাৎ বিগত বছরগুলোতে ওই অধ্যায়ের উপরে যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নের উত্তর কেমন হয় বা প্রশ্নগুলো নর্মালি কেমন হয় সেটার খুব ভালো একটা কালেকশন। সেইখানে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এমসিকিউ এবং সিকিউ দুইটারই একটা ভালো কালেকশন থাকবে। সিকিউ একটু কম, এমসিকিউ একটু বেশি, কারণ মেইনলি স্টুডেন্টদের প্রবলেম হয় হচ্ছে এমসিকিউতে। সো ওই দিকে আমরা বেশি মনোযোগ দিব এবং সেই সাথে অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে কনসেপ্টগুলো সেগুলো এক জায়গায় করা একটা সুন্দর গুছানো বইও পাবে। বই বলতে সেটাকে আমরা পিডিএফ আকারে দিব, ও চাইলে প্রিন্ট করে নিতে পারে, অথবা আমাদের প্ল্যান আছে পরবর্তীতে এটাকে আমরা হয়তো বা পাবলিশিংয়েও যেতে পারি, সেটা এখনই কথা দিতে পারছি না। যেটা পারবো না সেটা ওয়াদা করে লাভ নেই। দোয়া করবেন সবাই, যদি আমরা আল্লাহ চায় চেষ্টা করব দেওয়ার আর কি। সো দিজ আর দ্য মেইন থিংস দ্যাট দ্য স্টুডেন্টস উইল গেট ফ্রম আওয়ার কোর্স। ওকে, কোর্স ফি কত? দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বিকজ আমি জানি আপনারা অলরেডি ভাবতে শুরু করেছেন যে কোর্স ফিটা কত। কোর্স ফি আমাদের রাখা হয়েছে হলো 8,000 টাকা। কারণ আপনারা বুঝতে পারছেন, আমি আবারও মনে করে দিচ্ছি, এটা হচ্ছে ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হবে, কোর্সটা চলবে হচ্ছে জুলাই 2025। তবে এতদিন যদি নাও লাগে, হতে পারে যে স্টুডেন্টরা বেশ ভালো দ্রুত আমার সাথে সিনক্রোনাইজ করেছে। তখন যেটা হয় আপনারাও জানেন যে যখন মনের মিল হয় তখন যেটা হয় অনেক দ্রুত টপিক আগানো যায়। যদি এমন হয় যে ওরা আমার কথা বুঝতেই পারছে না, তখন আমার একই টপিক অনেকবার বলা লাগবে, তখন আবার কোর্স অনেক লেন্দি হয়ে যাবে। তবে যাই হোক, এটা হচ্ছে ম্যাক্স লিমিট জুলাই 2025 ইনশাল্লাহ, অর্থাৎ রাফলি 1.5 বছর বলা যায়। 1.5 বছরের মধ্যে ওর পুরো বইটা শেষ হয়ে যাচ্ছে কেমিস্ট্রির। আর এর মধ্যে আমাদের কোর্স ফি যে 8,000, এটা নিয়ে হয়তো অনেকে ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই, আসলে আমরা যে সার্ভিসটা দিব আশা করি আপনারা বুঝবেন যে এই টাকা আসলে কিছুই না। তবে এইটা এখন ডিসকাউন্টে রাখা হয়েছে, সেটা হচ্ছে যে 8,000 না ওদের জন্য এইটা। আচ্ছা, আমি কিন্তু এটা ইংরেজিতে লিখেছি, আমার মনে হয় এটা বাংলায় লেখা উচিত, তাহলে সবাই ভালো করে বুঝবেন, ভুল বোঝাবুঝি যেন না হয়। এটা হচ্ছে 8,000 টাকা ওদের জন্য এখন কোর্স ফি রাখা হয়েছে ডিসকাউন্টে মাত্র 4,500 টাকা। এবং পরবর্তীতে ডিসকাউন্টের টাইমটা চলে গেলে কোর্স ফি ডেফিনেটলি বেড়ে যাবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি ভর্তি করাতে চান আপনার বাচ্চাকে বা আপনার পোষ্যকে, অর্থাৎ ছোটো ভাই হইতে পারে, ছোটো বোনও হইতে পারে, তাহলে একটু আর্লি ভর্তি করে ফেলার জন্য। ওকে, সো লাস্টলি আমি আবারও একটু বলে দিচ্ছি যে কিভাবে ভর্তি হইতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই নাম্বারটাতে 015-1971-6952 এই নাম্বারটাতে ওদেরকে বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠাতে হবে এবং রেফারেন্সে দয়া করে এই শব্দটা লিখবেন, রকেট। তাহলে আমরা বুঝতে পারবো যে ও আসলে ক্লাস 9-এর
যে কোর্সটা আমরা ছেড়েছি রকেটিয়ার্স, সেটাতে ভর্তির জন্য টাকা পাঠিয়েছে। অথবা যদি রেফারেন্স লিখতে নাও পারেন কোনো সমস্যা নেই, টাকা পাঠানোর পরে জাস্ট আমাদেরকে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে জানালে হবে যে আমি টাকা পাঠিয়েছি, দ্যাটস ইট। এরপরে বাকিটা দেখিয়ে দেওয়া হবে। সো কোর্স ফিটা তাহলে আমি একটু এডিট করে দিই, এটা 8,000 থাকছে না, এটা হচ্ছে ডিসকাউন্টে 4,500 টাকা। ওকে, সো এগেইন সব ডিটেল দেওয়া আছে এবং আমি আবারও মনে করে দিচ্ছি, আমরা কিন্তু এখানে আংশিক পড়বো না যে শুধুমাত্র ক্লাস 9-এর অংশটুকু, ব্যাপারটা এরকম না, গোটা বইটাই আমরা পড়বো এবং বিয়ন্ড, অর্থাৎ বইয়ের সাথে আরও যদি কিছু লাগে, কোনো এক্সপেরিমেন্ট লাগে, যা যা লাগবে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে আর কি। অর্থাৎ সম্পূর্ণ নির্ভাবনায় থাকতে পারেন। আমি আমার কথা শেষ করার আগে আবারও অনুরোধ করব, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা অনেক দূরে স্বপ্ন দেখব এবং ওদেরকে পরীক্ষায় আটকে ফেলবো না। পরীক্ষা ওরা ভালো এমনিই করবে ইনশাল্লাহ। আমাদের ক্লাস শুরু হচ্ছে কোর্সের 14ই ফেব্রুয়ারি 2025 থেকে, অর্থাৎ খুবই শীঘ্রই। আজকে মোটামুটি 8 তারিখ, 14 তারিখের আগে সবাইকে ভর্তি হয়ে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমাদের ডিসকাউন্ট চলবে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত ডিসকাউন্টের সময়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।